এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ মোশন রিলেটেড কি নিয়ে কি আমরা কি ডিটেলসে আলোচনা করব। মোশনের মধ্যে আমাদের মেনে আলোচনা সরণ, ত্বরণ, বেগ, এই যে বেসিক যে ধারণা সেটা নিয়ে কি আজকে মেলে আলোচনা। দেখো প্রথমে কি রয়েছে মোশন। মোশন মানে গতি। তাহলে গতিটা কি আসলে সেটা আগে বুঝতে হবে। তাহলে গতি কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে সেটাই হলো কি গতি। তার মানে একটা পয়েন্ট, পয়েন্টে একটা বস্তু রয়েছে, সময়ের সাপেক্ষে মনে করো 5 মিনিট 10 মিনিট যাই হোক না কেন বস্তু পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছলো। এই সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তির যে স্থান পরিবর্তন, সেই স্থান পরিবর্তনকে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তনকে আমরা কি বলি? মোশন। কি? সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন। সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন। এই মোশনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। রেক্টিলিনিয়ার বা ট্রান্সলেটরি মোশন, যাকে বলা রৈখিক গতি, সার্কুলার বা রোটেটরি মোশন, যাকে বলা বৃত্তীয় ঘূর্ণন গতি, অক্সিলিয়ারি বা ভাইব্রেটিং, যাকে বলা দোলন বা কম্পন গতি। প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। রৈখিক গতি কি? বেসিক এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি। মনে করো এখানটা একটা রাস্তা, পথ, কোনো একজন ব্যক্তি হেঁটে চলছে, এই যে সরল রেখা বরাবর যে কোনো একটা ব্যক্তি হেঁটে চলছে, এই ধরনের গতিকে বলা হয় কি? রৈখিক গতি। কোনো একটা কার সরলরেখে কোনো একটা রাস্তা বা রোড দিয়ে কি মুভ করছে, এই যে এই ধরনের গতি, একে আমরা কি বলি হয়? রৈখিক গতি বলা হয়। তাহলে বোঝা গেল রৈখিক গতিটা কি? সরল রৈখিক পথে হবে যে গতি, সেটা হলো কি? রৈখিক গতি। এখন আমরা আলোচনা করবো সার্কুলার বা রোটেটরি গতি, বলে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতি। বৃত্তীয় মানে কি? বৃত্ত পথে ঘুরবে। মনে করো এটা একটা বৃত্তীয় পথ, এখানে একটা গাড়ি রয়েছে, কোন একটা গাড়ি এই বৃত্ত পথ থেকে ঘুরে 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 এইভাবে ঘুরছে, এই ধরনের গতিকে আমরা বলি বৃত্তীয় গতি। তাহলে ঘূর্ণন গতি কি? দেখো এটা যদি আমাদের বাড়িতে ফ্যান যে পাখা রয়েছে, সেটা যদি এক্সাম্পল নিই তাহলে বোঝা যাবে। পাখার এরকম তিনটা পোর্শন থাকে, তাহলে সুইচ অন করলে পাখাটা কি করে? একটা নির্দিষ্ট ভাবে এইভাবে বৃত্তাপথে কি ঘুরতে থাকে, নির্দিষ্ট গতিবেগে ঘুরতে থাকে। কি পথ হলো? এটা বৃত্তীয় পথ। আবার দেখা যায় যে একটা এক্সিস যে দণ্ড থাকে, একটা এক্সিস কে কেন্দ্র করে কি চারিপাশে ঘুরে। যখন কোন একটা এক্সিস কে কেন্দ্র করে চারিপাশে ঘুরে তখন সেটা বলে ঘূর্ণন গতি। আর কোনো বৃত্ত পথে যখন ঘুরবে সেটা বৃত্ত। অর্থাৎ যখন ফ্যানের যে গতিটা লক্ষ্য করে, সেখানে দুই ধরনের গতি রয়েছে আসলে, বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি। ফ্যানটা ঘুরছে সেখানে বৃত্তীয় গতি, আর ফ্যানের যে উপরে দণ্ডটা রয়েছে তাকে অক্ষ করে ঘুরছে, এক্সিস কে ঘুরছে, সেটাকে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন করতে কি থাকতে হবে? অবশ্যই এক্সিস থাকতে হবে। বোঝা গেল? পৃথিবী যে ঘোরে সেটাও কি সার্কুলার মোশন বা রোটেটরি, দুটোরই কি একসঙ্গে দেখতে পাওয়া যায়। যেমন মনে করি পৃথিবী ঘুরছে কোনো একটা অক্ষের চারিপাশে, এই যে এক্সিস এর ইউজ হলো, এই এক্সিস এর ইউজ হলে সেখানে কি গতি হবে? ঘূর্ণন গতি। আর কি একটা পৃথিবীটা নিজের চারিপাশে এরকম গোল গোল করে ঘুরছে, যেখানে কি বৃত্তীয় কৃতি রয়েছে, তার দুটো গতি কি সংমিশ্রণে তৈরি কি। তাহলে বোঝা গেল কোনটা বৃত্তীয় গতি, কোনটা কি ঘূর্ণন গতি। মনে করো এই যে একটা বৃত্তপথ, এখানে কোনো একটা গাড়ি চলছে, তাহলে এইখানে খালি কি বৃত্তীয় গতি কি লক্ষ্য করা গেল, আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘূর্ণন গতি ও বৃত্তীয় দুটোই লক্ষ্য করা যায়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, দেখো অল রোটেটরি মোশন ইজ কি সার্কুলার, মানে সমস্ত ঘূর্ণন গতি হলো কি বৃত্তীয় গতি। গাড়ির চাকাটা দেখো, পৃথিবীর এক্সাম্পল নিলে কি হয়? পৃথিবীর দু ধরনের গতি দেখতে পাওয়া যায়, ফ্যানের মধ্যে কি দু ধরনের গতি দেখতে পাওয়া যায়। তার মানে কি সকল ঘূর্ণন গতি কি বৃত্তীয় গতি। দেখো একটা যদি কার যদি ঘোরে, সেখানে খালি বৃত্তীয় গতি থাকবে কিন্তু ঘূর্ণন গতি থাকবে না। তার মানে কি ঘূর্ণন গতি হলে সেটা কি অবশ্যই কি হবে? বৃত্তীয় গতি হবে। তাহলে বোঝা গেল কোনটা কি। এবার হলো অক্সিলারি বা ভাইব্রেট দোলন গতি। দোলন গতি বলতে গেলে যে ঘড়ি রয়েছে, দেওয়াল ঘড়ি, এখানে পেন্ডুলাম থাকে, ঢং ঢং করে আওয়াজ করে, সেই ধরনের ঘড়ি। এতে কি হয়? কোনো একটা অক্ষকে কেন্দ্র করে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায়। মনে করো একটা পেন্ডুলাম ঘড়ি, এখানে একটা পয়েন্ট, 11টা বাজলে কি এক ঢং করে একবার শব্দ করবে, আবার 12টা শব্দ করে, এইভাবে মানে কি এইভাবে কি দুলতে থাকে সবসময়। এই যে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে দুলছে, তখন সেই ধরনের গতিকে বলা হয় কি দোলন গতি। কোথায় দেখতে পাওয়া যায়? পেন্ডুলামের মধ্যে কি এই ধরনের গতি দেখতে পাওয়া যায়। পরীক্ষায় এরকম তোমাকে বিভিন্ন এক্সাম্পল জিজ্ঞাসা করবে, কোথায় কি ধরনের গতি। পরীক্ষায় পেন্ডুলামের মধ্যে কি ধরনের গতি দেখতে পায়, তখন কি দোলন গতি। তাহলে বোঝা গেল কোনটা কি। এখন আমরা মোশন তো বুঝলাম। মোশন মানে কি? সময়ের সাপেক্ষে কোন একটা বস্তুর স্থান পরিবর্তন, তাকে বলা হয় মোশন। মোশনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, রৈখিক গতি, বৃত্তীয় গতি এবং কি দোলন কম্পন। রৈখিক গতি মানে কি? সরল রেখা বরাবর যেই গতি হবে সেটা হলো রৈখিক গতি। কোনো মানুষ হেঁটে গেল, কোনো একটা গাড়ি যদি সরল রেখা বরাবর অতিক্রম করে, সেখানে কি গতি দেখতে পাওয়া যায়? রৈখিক গতি। বৃত্তীয় মানে কি? সার্কুলার মোশনে ঘটবে। কোনো একটা গাড়ি যদি বৃত্ত ঘটলো, আমাদের ফ্যান ঘুরছে, তারপরে স্যাটেলাইট ঘুরছে, গ্রহ ঘুরছে, বিভিন্ন উপগ্রহ ঘুরছে কি একটা অক্ষ চারিদিকে, সেখানে অক্ষের চারিদিকে যদি ঘুরে সেটা ঘুরে কি ঘূর্ণন গতি। আর যে বৃত্ত পথে ঘুরে সেটা বৃত্ত গতি।
আর কোনো কোনো ক্ষেত্রে কি ঘূর্ণন গতি ও বৃত্তীয় গতিকে একসঙ্গে কি লক্ষ্য করা যায়। এর জন্যই বলা হয় অল রোটেটরি মোশন ইজ কি সার্কুলার মোশন। তাহলে বোঝা গেল দোলন গতি মানে কি কোনো একটা অক্ষর কেন্দ্র করে কোনো একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাবে, এইভাবে কি অক্সিলারি করে কি ঘুরতে থাকবে, এইভাবে চলতে থাকবে, এই ধরনের গতিকে বলা হয় কি দোলন গতি। এবার আমরা দেখো মোশন সংক্রান্ত কতগুলো টার্ম আমরা কি আলোচনা করব। কি কি? দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ আর কি মন্দন। প্রথমে আমরা আলোচনা করব কি দূরত্ব নিয়ে। দূরত্ব কি? মনে করো একটা একটা তোমার হাউস বাড়ি আর এটা হলো স্কুল। কোনো একজন ব্যক্তি রয়েছে, কোনো একটা স্টুডেন্ট রয়েছে, সে বাড়ি থেকে স্কুলে গেল। বাড়ি থেকে স্কুলে তো যদি আমরা এরকম সহজ পথে যেতে পারি একদম সরলরৈখিক স্মলেস্ট ডিস্টেন্সে, কিন্তু কোনো একজন ব্যক্তি এভাবে না গিয়ে বিভিন্ন পথে ঘুরে ফিরে তার স্কুলে পৌঁছালো। যখন দেখবে এইভাবে ঘুরে ফিরে স্কুলে পৌঁছলো, তখন সেই যে ডিস্টেন্সটা অতিক্রম করলো, দূরত্বটা অতিক্রম করলো, যে দৈর্ঘ্যটা অতিক্রম করলো, সেটাই হলো কি ডিস্টেন্স। তার মানে কি ডিস্টেন্স মাপতে গেলে কি নিতে হবে? সে কতটা পথ গেল আলটিমেটলি, এই পাশে ঘুরে এই যে এত দূর পথ, এই টোটালটাকেই আমরা কি বলি, টোটাল দৈর্ঘ্যটাকেই আমরা কি বলি ডিস্টেন্স। আর কি সরণ কি? শর্টেস্ট ডিস্টেন্স, যেটা সবচেয়ে শর্টেস্ট কি হবে, এই সরল রেখা বরাবর এখান থেকে পয়েন্ট, তাহলে বি থেকে সি পয়েন্ট, এটাই হলো কি সরণ। তাহলে বোঝা গেল সরণ আর দূরত্বের মধ্যে ডিফারেন্স কি। এই যে দূরত্ব রয়েছে, দূরত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ওডোমিটার যন্ত্রের সাহায্যে। দূরত্বের একক কি? এটা এক ধরনের কি দূরত্বকে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের একক কি মিটার, এসআই পদ্ধতিতে কি দূরত্বের একক মিটার, আর সিজিএস পদ্ধতিতে কি হবে সেন্টিমিটার। পরে বলছে দূরত্ব কখনো শূন্য অথবা ঋণাত্মক হতে পারে না। তার মানে কি? মনে করো এই উদাহরণটি আমরা চিন্তা করি, কোন একজন ব্যক্তি স্কুল থেকে গেল, এই যে দূরত্ব অতিক্রম করে কোনোদিন সময় কি শূন্য হবে না, ঋণাত্মক হবে না, কোনো একটা মান তো পাওয়া যাবে। এই দেখো এখানে কোনো শূন্যও নয় এবং কি ঋণাত্মকও না। দেখো এই জন্য কি এই কন্ডিশনতে তোমাকে ডাইরেক্ট প্রশ্ন, দূরত্ব কি হয়? দূরত্ব কখনো শূন্য অথবা কোনোদিনও কি ঋণাত্মক হতে পারে না। দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। কেন? দূরত্বে কেবল মান রয়েছে, কোনো নির্দিষ্ট দিক নেই, তুমি যে দিকে ইচ্ছা সেই দিকে যাও, কোনো অসুবিধা নেই। নির্দিষ্ট কি স্পেসিফিক কোনো দিক আছে না, এই জন্য দূরত্ব কি কেবল মান রয়েছে, দূরত্ব কি স্কেলার রাশি। এবার সরণ কি? সরণ মানে কি বললাম? শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, সেটাকে বলবো আমরা কি সরণ। তার মানে কি এই যে এই পয়েন্ট আর বি পয়েন্ট, শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমরা বলি কি সরণ। সরণ কি? সরণ ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স, তাহলে সরণের এককও যা, দূরত্বের এককও যা, সরণ একক কি হবে তাই। তাহলে এসআই পদ্ধতিতে সরণ একক মিটার আর সিজিএস পদ্ধতিতে কি হবে সেন্টিমিটার। সরণ কি? ভেক্টর রাশি। এখানে একটু বোঝার ব্যাপার আছে, ভেক্টর রাশি কেন হলো। মনে করো এখান থেকে এতটুকু ডিস্টেন্স 10 মিটার, কোনো একজন ব্যক্তি এখান থেকে এখানে গেল 10 মিটার, আবার এখান থেকে পাল্টা এখানে আবার আসলো 5 মিটার, তাহলে এই পাশে গেল কত +10, এই পাশে আসলো কি -10। আলটিমেটলি স্যার ইনিশিয়াল ফার্স্ট পয়েন্ট আর শেষ পয়েন্ট, এই দূরত্বটাকে আমাদের কি বলি সরণ বলি। তাহলে তার সরণ কতটুকু? আলটিমেটলি এই এতটুকু। তাহলে 10 থেকে 5 আমাকে বিয়োগ করতে হবে, 5 হবে তার কি আলটিমেটলি সরণ, মানে এখান থেকে এতটুকু তার কি সরণ। তাহলে বোঝা গেল সরণ। দেখো সরণের ক্ষেত্রে দেখো আমরা একবার এই পাশে গেলাম প্লাস চিহ্ন, আবার কি এই পাশে আসলাম, এই জন্য কি মাইনাস নিলাম। এই যে প্লাস মাইনাস এটা কেন ব্যবহার করা হলো? এটা হচ্ছে ডিরেকশনের জন্য কি করা হলো ব্যবহার করা, মান তো আছেই, এই প্লাস মাইনাস ব্যবহার হলো কি ডিরেকশনের জন্য। তাহলে কি সরণের ক্ষেত্রে কি মানও রয়েছে ডিরেকশনও রয়েছে, ডিরেকশন মানে দিক রয়েছে, মান ও দিক যদি থাকে এই জন্য কি ভেক্টর রাশি। আর দূরত্বের কোনো সুনির্দিষ্ট দিক নয়, এই জন্য দূরত্ব কি রাশি স্কেলার রাশি। বোঝা গেল। সরণ কি হবে সবসময় ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে হবে। ব্যাপারটা কি? মনে করো একটা বৃত্তপথ রয়েছে, কোনো একজন ব্যক্তি রাম নামে মানুষ শ্যাম যদু মধু এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, গেল আবার এ পয়েন্টে আসলো, তাহলে তার বলতো দেখি সরণ কত। সরণ মানে আমি কি বললাম ইনিশিয়াল পয়েন্ট এবং কি লাস্ট পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব শেষ হয়। এখানে কোনো নির্দিষ্ট সরলরৈখিক দূরত্ব খুঁজে পাওয়া গেল, যেই পয়েন্টে যাত্রা শুরু করছো আবার কি সেই পয়েন্টে এসে কি হলো শেষ করলো, তার মানে কি তার ফাইনাল পয়েন্ট লাস্ট পয়েন্ট কি সেম, তার মানে তার সরণ কত এই ক্ষেত্রে 0। বোঝা গেল। আর দূরত্ব কত? তার মানে কি দূরত্ব মানে এখান থেকে আমি গোলটা মাপি, তাহলে কি দূরত্ব মানে কি বৃত্তের পরিধি আমাকে নির্ণয় করতে হবে। দূরত্ব করলে কি হবে 2πr, যদি ব্যাসার্ধ জানা থাকে এখান থেকে আমি কি বের করে নিতে পারবো ডিস্টেন্স বের করে নিতে পারবো। তাহলে বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য কি। তাহলে সরণ কি হতে পারে 0 হতে পারে, কিন্তু দূরত্ব কখনো কি হবে না 0 হবে না। তাহলে বোঝা গেল এখানে লজিক থেকে গেল। তাহলে সরণ কি একটু আগে বোঝালাম যে +10 -10, সরণ কি হতে পারে ঋণাত্মক হতে পারে, আবার কি ধনাত্মক হতে পারে। আবার দেখো সরণ ইজ ইকুয়াল টু দূরত্ব হতে পারে। মনে করো এ আর বি একটা কি ডিস্টেন্স, তাহলে কোন একজন ব্যক্তি এ থেকে বি তে গেল, তাহলে কি এটা কি সরলরৈখিক দূরত্ব গেল, তার মানে এই ক্ষেত্রে দূরত্ব যা সরণও কি তা। বোঝা গেল।
তাহলে বোঝা গেল সরণের ক্ষেত্রে কি হয়, ধনাত্মক, ঋণাত্মক বা কি শূন্য কি হতে পারে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে সবসময় কি হবে, সবসময় কি ধনাত্মক হবে। বোঝা গেল। এখান থেকে দেখো একটা লজিক আছে, কে বড় কে ছোট, ডিস্টেন্স ইকুয়াল টু, সরণকে আমি এস দিয়ে ডিনোট করলাম, এস লিখতেই পারি, যখন সরলরৈখিক দূরত্ব হবে সেই ক্ষেত্রে এখান থেকে এতটুকু গেছে এটাই আমার ডিস্টেন্স, আবার এটাই আমাদের কি সরণ, তাই আমি বলতেই পারি ডিস্টেন্স ইকুয়াল টু সরণ হতে পারে, 1 নম্বর কন্ডিশন। আবার দেখো এই ক্ষেত্রে যদি চিন্তা করি আমি, দেখো প্রথমে স্কুল আর বাড়ির ক্ষেত্রে, এখানে দেখো ডিস্টেন্সটা কি বিশাল বড়, আর কি এসটা মানে ফার্স্ট আর ইনিশিয়াল লাস্ট পয়েন্টের দূরত্ব এসটা কি ছোট, এস মানে এখানে ডিনোট করছি কি সরণকে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি বোঝা গেল, ডিস্টেন্স আবার কি সরণের চেয়েও বেশিও কি হতে পারে, তাহলে আমি বলতে পারি ডিস্টেন্স গ্রেটার দেন সরণ। দুটোকে যদি একসঙ্গে আমরা কম্বাইন করি তাহলে কি হবে, ডিস্টেন্স গ্রেটার দেন ইকুয়াল টু সরণ। এইখান থেকেই পরীক্ষায় কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আবার আমরা বলতে পারি সরণ ইকুয়াল টু আবার কি হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু ডিস্টেন্স কখনো শূন্য হবে না, শূন্য হবে না। এই ছোট ছোট লজিক গুলি আমরা বললাম, এখান থেকেই কোশ্চেন আসবে। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে আমরা কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিলাম। এবার দেখো নেক্সট আমরা আলোচনা করব কি বেগ নিয়ে। বেগ মানে কি, কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্বটাকে আমাদের সরণ বলতে হবে। কেন, সেটাই হলো কি বেগ। মনে করো এ থেকে বি, কোনো একজন ব্যক্তি এ থেকে বি বরাবর গেল, তাহলে ঠিক আছে, কিন্তু না গিয়ে সেইভাবে এইভাবে ঘুরে 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 ফিরে 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 আবার বিতে আসলো। এই ক্ষেত্রে দেখো তাহলে আমাদের বেগ কি হবে, বেগ কি আমরা সমস্ত দূরত্বটাকে কি এই যতটা ডিস্টেন্স গেল মানে যতটা দৈর্ঘ্য গেল এটা যোগ করব, মাপবো ফিতা দিয়ে, মেপে যতটা টাইম লাগলো এতে সেটা দিয়ে ভাগ করব, তাহলে কি আমাদের বেগ হবে না। বেগ মানে বুঝতে হবে সরণের কেস হবে, মানে কি সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স এ আর বি, শর্টেস্ট ডিস্টেন্স কি এই সরল রেখাটাই হবে। তার মানে এই যে শর্টেস্ট, এই জন্য কি নেওয়া হচ্ছে, সরণকে ইনক্লুড করা হচ্ছে। এই জন্য বেগের সময় সবসময় কি হবে, সরণ বাই কি সময়। তাহলে বেগ ইকুয়াল টু কি সরণ বাই সময়। তার মানে একক সময়ে কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা বলি কি বেগ। তাহলে বেগ ইকুয়াল টু কি সরণ বাই সময়, দূরত্ব কিন্তু বলবে না, এটা ফিজিক্সের ব্যাপার, ঠিক আছে। তাহলে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এতটুকু কনফার্ম। বেগ কি রাশি, বেগ তো ভেক্টর রাশি। কেন, একটু আগেই বললাম সরণ কি রাশি, সরণ হলো ভেক্টর রাশি, সরণের মানও রয়েছে দিকও রয়েছে। দেখো বেগের সময় সরণের সময় কি সেখানে সরণ ইনক্লুড করা হয়েছে, সরণের মানে কি এখানে দিকও রয়েছে মানও রয়েছে, তার মানে কি বেগটাও কি হবে অটোমেটিক ভাবে কি ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে বোঝা গেল। বেগের একক কি, আমরা বললাম বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তাহলে সরণ বাই যদি সময় হয় বেগ ইকুয়াল টু, তাহলে সরণ মানে কি এস, এসটা কি ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্যের একক কি মিটার, আর সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হলো কি বেগের এসআই একক। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড কি হবে বেগের সিজিএস একক। এখান থেকে তোমাকে যদি বলে বেগের মাত্রা নির্ণয় করো, তাহলে কি হবে বেগের মাত্রা, মাত্রা সবসময় নির্ণয় করতে গেলে আমাদের কি তিনটা জিনিস লাগবে, এম, এল, টি। এম যেখানে নেই নেই, এল মানে লেন্থ, এম মানে মাস, টি মানে টাইম। বেগের ক্ষেত্রে কি রয়েছে, বেগ মানে কি সরণ বাই সময়, সরণকে মানে কি একটা এক ধরনের দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করি, আর সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে এল বাই টি, এল টি মাইনাস ওয়ান। কোনো কোনো বইয়ে যেহেতু এখানে এম নাই, এম এর জায়গায় জিরো উল্লেখ করতে হবে, আমরা জানি এম টু দি পাওয়ার জিরো, কোনো মাথায় জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এইটাও লেখা থাকতে পারে। এটা কার মাত্রা, এটা হলো বেগের মাত্রা। তাহলে বোঝা গেল বেগ সম্পর্কে আমাদের কি বেসিক ধারণা। এরপরে দেখো এখানে আরো কিছু রয়েছে ভেলোসিটি সংক্রান্ত। ভেলোসিটিকে তিন প্রকারে ভাগ হয়, ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি, আর কি এভারেজ ভেলোসিটি। ইউনিফর্ম মানে কি ইকুয়াল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, ব্যাপারটা বুঝে নিই। ইকুয়াল ডিসপ্লেসমেন্ট মানে কি, মনে করো এইটুক 10 গেল, এটা কত, এটাও 10, এটাও 10, টাইম লাগলো মনে করো 5 ঘন্টা 5 ঘন্টা 5 মিনিট 5 মিনিট, যাই হোক 5 5 5। তাহলে এই ক্ষেত্রে উপরেরটা আমাদের কি সরণ আর নিচেরটা আমাদের কি টাইম। দেখো ফার্স্ট কেসে তাহলে ক্ষেত্রে বেগ কত হবে, বেগ মানে আমরা কি জানি সরণ বাই সময়, 10 কে 5 দিয়ে ভাগ করলে কত 2,
নেক্সট কেসের ক্ষেত্রে বেগ কত, 10 কে 5 দিয়ে ভাগ 2। থার্ড কেসের ক্ষেত্রে 10 কে কত 5 দিয়ে ভাগ কত হয় 2। তার মানে কি দেখা যাচ্ছে কি প্রত্যেক ক্ষেত্রে বেগ কি সেম, তাহলে এখানে ইকুয়াল ডিসপ্লেসমেন্ট মানে কি সমান কি সরণ হলো ইকুয়াল ইন্টারভেল টাইমে মানে সময় এই সমান সময়ের সাপেক্ষে। এই ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে ভেলোসিটিটা কি হচ্ছিল সমান। যখন এই টাইপের কন্ডিশন সৃষ্টি হবে তখন বেগ সৃষ্টি হবে, তখন আমরা বলবো কি একটা ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে সব ক্ষেত্রেই কি সেম। এই ঘটনাকেই আমরা বলি ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট। নন ইউনিফর্ম মানে কি উল্টা হবে একটু, আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট মনে রাখবে, তার মানে কি আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট। তার মানে এখান থেকে এতটুকু মনে করো 10, এখান থেকে এতটুকু আমি ধরলাম 15, এখান থেকে আর টাইমটা কি থাকবে সেম থাকবে। টাইমটা যদি এই ক্ষেত্রে 5 হয় এই ক্ষেত্রেও 5 এই ক্ষেত্রেও 5, তাহলে বলো তো দেখি প্রথম কন্ডিশনের ক্ষেত্রে বেগ কত 10/5 তাহলে 2, পরের ক্ষেত্রে কত 3, পরের ক্ষেত্রে 20/5 তাহলে কত হয় 4। প্রত্যেক ক্ষেত্রে বেগ হলো 2, 3, 4 আলাদা আলাদা। এই ধরনের যখন কেস হবে তখন সেটাকে আমরা বলি নন ইউনিফর্ম বাকি অর ভ্যারিয়েবল ভেলোসিটি, মানে চেঞ্জ হবে। এভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। কোন একটা বস্তু মানে টোটাল যে সরণ অতিক্রম করলো এবং সরণটা অতিক্রান্ত করতে যে সময় নিল টোটাল টাস্ককে, তাকে যদি আমরা টোটাল টাইম দিয়ে কি করি ভাগ করি তাহলেই আমাদের কি বলবে এভারেজ ভেলোসিটি। মানে কি টোটাল ডিস্টেন্স কতগুলো 10 10 কত 30, তাকে আমি কি বের করবো টোটাল টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম লাগলো কত 5 5 10 5 কত 15, ভাগ করো তাহলে এভারেজ কত আসলো 2। এটাই হলো কি এভারেজ ভেলোসিটি। তাহলে কনফার্ম বুঝিয়ে দিল বেগ ভেলোসিটি নিয়ে কি ডিটেইলস আলোচনা হয়ে গেল। এবার আমরা আলোচনা করব কি স্পিড। স্পিড মানে কি দ্রুতি। দ্রুতিটা কি দ্রুতির সঙ্গে সব সময় মিলে রাখবে কি দ্রুতির সঙ্গে দ্রুতি দূরত্বের সঙ্গে রিলেশন। মানে কি এই যে একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট কোনো সরলরৈখিক হবে, হতেও পারে না হতে পারে, কোনো একটা বস্তু মানে কি গেল 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 গেল। এই যে টোটালটা আমাদের দৈর্ঘ্য, সেই টোটাল যে দৈর্ঘ্য তাকে যদি আমরা কি সময় দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি দ্রুতি। তাহলে দ্রুতি ইকুয়াল টু কি দূরত্ব বাই সময়। তার মানে কি রিলেশন করতে গিয়ে তুমি একদম পূর্বে ফিরে আসো, আমরা কি বলেছিলাম সরণ আর কি দূরত্ব। সরণের সঙ্গে রিলেশন কি ভেলোসিটির, আর দ্রুতির সঙ্গে রিলেশন কি ডিস্টেন্সের দূরত্বের। বোঝা গেল আশা করি। তাহলে কোনটা বড় হয় কোনটা ছোট হয় একটু আলোচনা করবো। দেখো স্পিডের তাহলে একক কি স্পিডের কি স্কেলার রাশি, কারণ কি দূরত্ব কি স্কেলার রাশি, তাহলে স্পিডও কি হবে দূরত্বের সঙ্গে রিলেশন স্কেলার রাশি। এইভাবে এটা স্পিডের একক দেওয়া উচিত ছিল, দ্রুতির একক। দেখো দুটোই কি এক ধরনের তো কি গতি, আমি বলতে পারি স্পিডও ওয়ান কাইন্ড অফ ভেলোসিটি, তাহলে এর কি মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড একই ভাবে। তাহলে এর মাত্রা দ্রুতির মাত্রাও যা হবে ভেলোসিটির মাত্রাও তাই হবে, তার মানে একই রকম ব্যাপারটা একই, খালি একটু কনসেপচুয়াল কি আলাদা। এরপরে দেখো আমরা কি জানি এই যে একটা মনে করো বৃত্তপথ, বৃত্তপথের ক্ষেত্রে কি হবে স্পিড কত বলো দেখি। বৃত্তপথের ক্ষেত্রে বৃত্তপথের ক্ষেত্রে স্পিড মানে কি এই যে টোটাল ডিস্টেন্সটা আমরা নেব তার মানে কি বৃত্তের পরিধি 2πr। এই টোটাল ডিস্টেন্স অতিক্রম করতে যে সময় নিবে বললাম কি সময় নিল, টোটাল ডিস্টেন্সকে যদি সময় দিয়ে ভাগ করে দিলে আমাদের কি হয় দ্রুতি বাড়ায়। দ্রুতির মান হলো আমাদের হলো এটা s ইকুয়াল টু 2πr/t। বলো তো দেখি এই ক্ষেত্রে বেগ কত হবে। দেখো বেগের সময় আমাদের কি নিতে হয় সরণ নিতে হয়। সরণ মানে কি ইনিশিয়াল পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের মধ্যে দূরত্ব, ইনিশিয়াল পয়েন্ট লাস্ট পয়েন্ট তো সেম, তার মানে এই ক্ষেত্রে দেখো তাহলে কি সরণ শূন্য, নিশ্চয়ই কিছু সময় নিয়েছে, তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি কত শূন্য। বোঝা গেল। এখান থেকেও কি তোমাদের কি কোশ্চেন করতে হবে কোনো বৃত্তপথে যদি কোনো একটা বস্তু ট্রাভেল করে সেই ক্ষেত্রে ভেলোসিটি কত শূন্য, এইভাবে কনসেপ্টে কোশ্চেন আসবে। তাহলে একই রকম ভাবে আমি বলতে পারি একটু আগে কি পড়লাম দূরত্ব আর সরণ, কে বড় ডিস্টেন্স বড়, কে ছোট সরণ ছোট। আবার কি সমানও হতে পারে যখন কি সরল রেখা বরাবর যাবে। একে আমি সময় দিয়ে ভাগ করলাম এই পাশেও আমি কি সময় দিয়ে ভাগ করলাম, তাহলে ডিস্টেন্স বাই টাইম তাহলে কি হয় ডিস্টেন্স বাই টাইমকে আমরা কি বলি স্পিড বা দ্রুতি গেল। আর সরণ বাই টাইমকে আমরা কি বলি ভেলোসিটি ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি স্পিড গ্রেটার দেন ইকুয়াল টু ভেলোসিটি। এখান থেকে তোমাকে কোশ্চেন আসতে পারে। আবার কি ভেলোসিটি শূন্য হতে পারে কিন্তু কি স্পিড কোনো সময় কি শূন্য হবে না। তাহলে বোঝা গেল।
এবার আমরা আলোচনা করব কি ত্বরণ নিয়ে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। মনে করো কোনো একটা ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ব্যক্তি তার গতিবেগ বাড়িয়ে দিল, সেটা করে দিল 15 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই এই বেগটা বাড়ানোর জন্য তাই কিছুটা সময় লেগেছিল, ধরলাম তাতে সময় লেগেছিল 5 সেকেন্ড। এই যে বেগ বৃদ্ধি, এই বেগ বৃদ্ধির যে হার, একেই বলি আমরা ত্বরণ। হার মানে কি? সময়ের সাপেক্ষে কোনো কিছু হওয়া, সেটাকে বলি আমরা হার। তাহলে বেগটা বাড়লো কত? 15 থেকে 10 বিয়োগ করতে হবে, তার মানে 15 মাইনাস 10 কত সময়ের সাপেক্ষে বাড়লো? 5 সেকেন্ডে বাড়লো, 5 দিয়ে ভাগ, তাহলে 5/5, এই যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হলো কি ত্বরণ। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। তাহলে 10 মিটার পার সেকেন্ড কি ছিল? প্রাথমিক বেগ, এটাকে আমরা সাধারণত ইউ অক্ষর দিয়ে ডিনোট করি। আর কি 15 মিটার পার সেকেন্ড হলো অন্তিম বেগ, একে আমরা ভি অক্ষর দ্বারা কি ডিনোট করি। তার মানে কি আলটিমেটলি ত্বরণের ফর্মুলা আমরা এখান থেকে কি তৈরি করতে পারি? ত্বরণের ফর্মুলা তৈরি করতে পারি কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ভি মাইনাস ইউ বাই নিচে কি টাইম। এই মুখস্থ করার কোনো দরকার নেই। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই, এটাই হলো কি ত্বরণের রাশিমালা। ত্বরণের রাশিমালা এখান থেকে দেখো আমি ত্বরণের একটা ইকুয়েশন তৈরি করতে পারি। এই ইকুয়েশনটা আমাদের বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, কোনাকুনি যদি গুণ করি এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভিটা এই পাশে থাক, তাহলে ইউ টা এই পাশে চলে যাবে প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউটা এখানে কি? ইউ মানে ইনিশিয়াল বেগ বা প্রাথমিক বেগ। ভি মানে কি? ভি হলো অন্তিম বেগ। ইউ মানে প্রথমে ছিল 10 মিটার পার সেকেন্ড, এটা প্রাথমিক বেগ, পরে বৃদ্ধি পেয়ে হলো 15 মিটার পার সেকেন্ড, এই যে বাড়লো, পরে যে লাস্টে যে বেগটা থাকে বলে অন্তিম বেগ, সেটাকে আমরা ভি অক্ষর দ্বারা ডিনোট করি। প্রথমে যেটা থাকে 10 মিটার পার সেকেন্ড মানে ইউ, মানে প্রাথমিক বেগকে ইউ অক্ষরে সাধারণত ডিনোট করি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এ মানে কি? ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন কি সময়ের সাপেক্ষে, এই জন্য সময় দিয়ে ভাগ। বোঝা গেল? এখান থেকেই আমরা তৈরি করব ত্বরণের একক কি। ত্বরণ একক কি? ত্বরণ মানে কি বেগের পরিবর্তন, তার মানে উপরে লাগবে কি বেগের একক। বেগের একক কি শিখলাম একটু আগে? মিটার পার সেকেন্ড। নিচে কি সময়, সময় কি সেকেন্ড, ক্যালকুলেশন করলে কি আসবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার কি ত্বরণের এসআই একক। বোঝা গেল? ত্বরণের সিজিএস একক কি হবে? তাহলে মিটারটা হয়ে যাবে কি ছোট এককে আসবে সেন্টিমিটার, আর সেকেন্ড সেকেন্ডই থাকবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কি ত্বরণের কি সিজিএস একক। এতটুকু বোঝা গেল? এবার দেখো ত্বরণ সংক্রান্ত আমরা কিছু একটা কি তথ্য জেনে নিই। ইউনিফর্ম এক্সেলারেশন, নন ইউনিফর্ম এক্সেলারেশন, ইকুয়ালি বা ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, এভারেজ এক্সেলারেশন। মানে কি সমত্বরণ, অসমত্বরণ আর গড় ত্বরণ, তিনটা নিয়ে আমরা কি আলোচনা করব। সমত্বরণ মানে কি? ঠিক আগের সমবেগের কনসেপ্টটার মতো অনেকটা, ভেলোসিটি চেঞ্জ ইউনিফর্মলি অ্যাট ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। তার মানে তোমাকে যদি সহজ করে বুঝাই, কোনো একটা বস্তুর প্রাথমিক গতিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তারপরে এর গতিবেগ কত হলো 15 মিটার কি পার সেকেন্ড, তারপরে এটার গতিবেগ হলো কত 20 মিটার পার সেকেন্ড। এতে সময় লাগছে, গতিবেগ পরিবর্তন হচ্ছে, সময়ের দরকার, তাই সময় লাগলো এই ক্ষেত্রে মনে করো 5 সেকেন্ড, এই ক্ষেত্রেও সময় লাগলো 5 সেকেন্ড। দেখো প্রথম ক্ষেত্রে কত, ইউ কত প্রথম ক্ষেত্রে 10 আর ভি কত 15। তাহলে ত্বরণ মানে আমরা কি বললাম? বেগের পরিবর্তন, পরিবর্তন মানে বিয়োগ, তাহলে 15 থেকে আমাকে 10 বিয়োগ করতে হবে, 5 তাকে আবার কি টাইম দিয়ে ভাগ করতে হবে 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো প্রথম ক্ষেত্রে ত্বরণ। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ কত হবে? 15 আর 20 নিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলে বেগের পরিবর্তন বিয়োগ করতে হবে, 20 থেকে 15 বিয়োগ করলে 5, 5 কে আবার কি করতে হবে? বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ, তাহলে কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো প্রত্যেক ক্ষেত্রে কি ত্বরণটা কি আসছে? সেম আসছে। এই ঘটনা একেই আমরা বলি তখন সমত্বরণ। তাহলে বোঝা গেল সমত্বরণ কি। এবার অসমত্বরণ কি? ভেলোসিটি ডাজ নট চেঞ্জ ইকুয়ালি অ্যাট ইকুয়াল ইন্টারভ্যাল টাইম, মানে কি টাইমটা ইকুয়াল থাকবে কিন্তু ভেলোসিটি চেঞ্জটা ইকুয়াল থাকবে না। তার মানে প্রথমে যদি 10 মিটার পার সেকেন্ডে হয়, পরেরটা হলো মনে করো 20 মিটার পার সেকেন্ড, তারপরটা আবার হলো 25 মিটার পার সেকেন্ড, তারপরটা হলো মনে করো 30 মিটার, কোনো সিকোয়েন্স নেই। তাহলে প্রথম ক্ষেত্রে ত্বরণ কত? প্রথম ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ ভি। ত্বরণের ডেফিনিশন কি? বেগের পরিবর্তন বাই সময়, নিশ্চয়ই কোনো সময় লাগবে। সময়টা কি বলেছে? টোটাল চেঞ্জ, ভেলোসিটি ডাজ নট ইকুয়াল, টাইমটা সবসময় সেম থাকবে, এটা মনে করো 5 সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে ত্বরণ কত হবে? 20 মাইনাস 10, তাহলে 10 ভাগ 5, তাহলে কত 2 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে?
তখনকার ক্ষেত্রে প্রাথমিক বেগ হয়ে যাবে 20 আর অন্তিম বেগ হয়ে যাবে 25। এই ক্ষেত্রে ত্বরণ কত, 25 থেকে 20 বিয়োগ করো 5, যেহেতু অন্তিম মাইনাস প্রাথমিক তাকে আবার কত বলছে ইকুয়াল ইন্টারভেল 5 দিয়ে ভাগ, তাহলে 25 থেকে 20 বিয়োগ করলে 5, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রত্যেক ক্ষেত্রে কি দেখা গেল, ত্বরণ কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই ধরনের যখন ঘটনা ঘটবে তখন আমরা বলি কি অসম ত্বরণ। এই হলো লজিক। এবার এভারেজ বা অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ বলতে কি বোঝো, মানে টোটাল চেঞ্জ অফ ভেলোসিটি বা টোটাল টাইম, যতটা চেঞ্জ হবে ভেলোসিটি তাকে যদি টোটাল টাইমের সাপেক্ষে কি হয় চেঞ্জ হয়, তাকে টোটাল টাইম দিয়ে ভাগ করি তখন কি গড় ত্বরণ পায়। এবার আমরা আলোচনা করব কি মন্দন। মন্দন কি, মন্দন ঠিক তার কি ত্বরণের কি অপোজিট। তার মানে আমি বলতে পারি ঋণাত্মক ত্বরণ ইজ ইকুয়াল টু মন্দন। তার মানে কি, আগেরটা কি বেগ বৃদ্ধি, মনে করো কোনো একটা ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার গতিবেগ 15 করলো, তারপরে 20 করলো, 30 করলো, এই যে বেগ বৃদ্ধি হচ্ছে সময়ের সাপেক্ষে, এটা হলো কি ত্বরণ। এবার উল্টা হ্রাস পাবে, মানে গাড়ি যে ব্রেক করছে কি গাড়ির বেগ কমানো, সেই ক্ষেত্রে যে হয় সেই ক্ষেত্রে হয় কি মন্দন। মনে করো কোনো একটা গাড়ির গতিবেগ 15 মিটার পার সেকেন্ড, সে গাড়ির গতিবেগ কমিয়ে 10 মিটার পার সেকেন্ড করে দিল, আবার কমিয়ে 5 মিটার পার সেকেন্ড করে, নিশ্চয়ই কোনো টাইম নিয়েছে। এই যে বেগ হ্রাস হচ্ছে সময়ের সাপেক্ষে, সেটাকেই আমরা বলি কি মন্দন। তাহলে মন্দনটা আসলে কি ত্বরণের উল্টা। এই ক্ষেত্রে তাহলে আমাদের ইকুয়েশন কি হবে, তাহলে প্রথমেরটাকে ইউ হয় আর পরেরটাকে কি বলি অন্তিম বেগ, তাহলে ভি। তাহলে প্রাথমিক বেগ 15 আর অন্তিম বেগ কত 10, নিশ্চয়ই কোনো সময় নিয়েছে, সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে রাশিমালা কি হবে, আমরা কি জানি কোনটাকে আগে লিখতে হয়, সাধারণত কি যেটা বড় মানে পজিটিভ সেটাকে আগে লিখতে হয়। তাহলে ইউ মাইনাস ভি বাই টি, এটাই হলো কি মন্দনের রাশিমালা। তাহলে মন্দন ইকুয়াল টু কি ইউ মাইনাস ভি। ইউ মানে প্রাথমিক বেগ, ভি মানে অন্তিম বেগ। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো তো দেখি, তাহলে ডিটি ইকুয়াল টু ইউ মাইনাস ভি, তাহলে ইউর মান দরকার, তাহলে ইউ ইকুয়াল টু তাহলে কি হবে, ইউ ইকুয়াল টু তাহলে কি হবে ডিটি প্লাস ভি। তাহলে বোঝা গেল, তাহলে ভি এর মান আলটিমেটলি তাহলে কি হবে ইউ মাইনাস কত ডিটি। এটাই হলো কি মন্দনের রাশি। তাহলে মন্দন আর ত্বরণের পার্থক্য কি দেখো, ত্বরণের সময় প্লাস হবে কিন্তু মন্দনের সময় কি হয় মাইনাস হয়, এটাই পার্থক্য এটাই। আর বাকি সব একক ঠেকক যা আছে প্রত্যেকটাই একই রকম, ত্বরণের একক যা মন্দনের একক একই তো ঘটনা। তাহলে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মন্দনের ক্ষেত্রে হবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ক্ষেত্রে সিধে দেখো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দনের ক্ষেত্রে সেটা কি হবে সেন্টিমিটার পার কি সেকেন্ড স্কোয়ার। এই হলো আমাদের কি বেসিক ধারণা। প্রত্যেকটা নিয়ে কি আমি ডিটেলস আলোচনা করলাম। এরপরে আরো সামনে যে আরো কিছু আছে এটা নিয়ে আস্তে আস্তে আমরা আলোচনা, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, আস্তে আস্তে ধীরে ধীরে কি ক্লাসগুলি কি আসতে থাকবে। আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি করবে শেয়ার, যাতে সকলেই এই ক্লাস থেকে কি হয় লাভবান হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।